রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান, কিছুক্ষণ পর দেবেন বক্তব্য উচ্ছ্বসিত নেতাকর্মীরা। খুবই আনন্দিত, তারেক রহমানকে দেখার জন্য আসছি। দুই চোখ মিলে দেখতে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। তিনি যাবেন নওগাঁ ও বগুড়ায়। 11 দলীয় জোট ভোটে জিতলে পাল্টে যাবে বাংলাদেশ, জনসভায় জামায়াত আমির। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে। সকালে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ। প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের শরণার্থী সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান। ঢাকা 11 আসনে জমজমাট প্রচারণা। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের সাথে লড়াই হবে এনসিপির নাহিদ ইসলামের। ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, পারমাণবিক চুক্তি না করলে হামলার হুমকি, প্রতিরোধের বার্তা তেহরানের। এবং আজ দেশে ফিরছে প্রথমবারের মতো সাব ফুটসল জয়ী নারী ফুটবল দল। চাঁদখোলা বাসে বরণ, হাতির ঝিলে সংবর্ধনা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ স্থলে এরই মধ্যে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 12:27 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজশাহী পৌঁছান তারেক রহমান। সেখান থেকে হযরত শাহ মখদুমের মাজার জিয়ারত করেন। পরে আসেন সমাবেশ স্থলে। নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। পরে বিকেল 5:30টায় নওগাঁর এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। আর সন্ধ্যা 7:30টায় বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তারেক রহমানের জনসভার সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী মারুফা রহমানের কাছে। মারুফা, সমাবেশ স্থলে তারেক রহমান এসে পৌঁছেছেন কিনা, কি অবস্থা সেখানকার, আমাদেরকে জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই কিছুক্ষণ আগেই এই সমাবেশ প্রান্তে তিনি পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তিনি মঞ্চে অবস্থান নিয়েছেন এবং আসার সাথে স্থানীয় যারা এখানে সমবেত বিএনপির নেতাকর্মীরা রয়েছে, সমর্থকরা রয়েছে, তারা সকলেই তাকে হাত নেড়ে স্বাগত জানিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যানও তাদেরকে হাত নেড়ে তাদের অভ্যর্থনার এবং তাদের যে স্বাগত জানানো তার জবাব দিয়েছেন। এই মুহূর্তে যারা স্থানীয় নেতারা রয়েছেন তারা মঞ্চে বক্তব্য রাখছেন এবং এই নির্বাচনী জনসভায় আপনি দেখতেই পাচ্ছেন লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দান প্রাঙ্গণে, যেখানে মানুষের প্রত্যাশা রয়েছে বিএনপির প্রতি, বিএনপির নতুন যে নেতৃত্ব তারেক রহমানের প্রতি, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। রাজশাহীবাসীর কি চাহিদা রয়েছেন, তার সমর্থকদের বা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের কি চাহিদা রয়েছে, আগামী নির্বাচনের পরে কেমন বাংলাদেশ তারা দেখতে চায়, সেই অভিব্যক্তিগুলো তারা যেমন প্রকাশ করছেন, একই সাথে বিএনপির নেতারা যারা বক্তব্য রাখছেন তারাও আগামী দিনে নতুন বাংলাদেশের নানা স্বপ্নের প্রতিশ্রুতি আসলে জনগণকে দিচ্ছেন। তবে আজকের এই সমাবেশের যে মূল আকর্ষণ, তারেক রহমান তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই জনসভায় বক্তব্য রাখবেন এবং তিনি নির্বাচনী ইশতেহারের তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তিনি জনগণের মাঝে রাখবেন। তার যে ফ্যামিলি কার্ড সহ 31 দফার মধ্যে বিএনপির যে বিষয়গুলো রয়েছে, কর্মসংস্থানের বিষয় তিনি প্রাধান্য দিচ্ছেন, একই সাথে দুর্নীতি দমনের বিষয়ে তিনি প্রাধান্য দিচ্ছেন এবং শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বিএনপির নতুন কি পলিসি আছে সেই বিষয়গুলো তারা বলছেন। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বিএনপির কি প্রতিশ্রুতি রয়েছে, কি কমিটমেন্ট রয়েছে দেশবাসীর প্রতি, সেই প্রতিশ্রুতিগুলোও কিন্তু তারা জনগণের সামনে তুলে ধরছেন। এই মুহূর্তে স্থানীয় যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, বিশেষ করে রাজশাহী বিভাগ সহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য মুর্তুজা তিনি রয়েছেন। তার কাছে চলে যাচ্ছি। গোলাম মুর্তুজা, আপনি যে এই প্রান্তে রয়েছেন সেখানে এই নির্বাচনী জনসভার কি অবস্থা সেখানে মানুষের? মারুফা রহমান, আমরা মাদ্রাসা মাঠের পাশে রাজশাহী ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রয়েছি। এখানেও কিন্তু শুধু মাদ্রাসা মাঠ নয়, রাজশাহীর সমস্ত
অলিগলি যেসব মোড় রয়েছে সমস্ত রাজশাহী জুড়েই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন রাজশাহীর প্রত্যেকটি মোড়ে মোড়ে। প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজশাহীতে অবস্থান করছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার নেতাকর্মীরা এই রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তারা বড় পর্দার মাধ্যমে সমাবেশ স্থলে থেকে তারেক রহমান যে বক্তব্য দিবেন সেই বক্তব্য শুনবেন। আর আমাদেরকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে এই অঞ্চলের বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা দলের প্রধান তারেক রহমানের কাছে তুলে ধরবেন। এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু ঈদের আনন্দের আমেজ কাজ করছে, তারা আনন্দিত, তারা উজ্জীবিত। তারেক রহমান দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে এসেছেন, সেই আনন্দ কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠেছে। দলে দলে লাখ লাখ মানুষ কিন্তু রাজশাহীতে মিছিল নিয়ে এসেছেন, তারা মিছিল করছেন বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে। কিছুক্ষণ আগে হযরত শাহ মখদুম রূপসের দরগা জিয়ারত করেছেন তারেক রহমান, সেখানেও আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুই পাশে অবস্থান করে কিন্তু তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান এবং তাদের প্রত্যাশা যে তারেক রহমানের আগমনের মাধ্যমে রাজশাহীর যে বিএনপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই ঘাঁটি আরো মজবুত হবে এবং এই অঞ্চলের যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তারা জয়লাভ করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম দিয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারণ বাজারে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি বলেন 11 দলীয় জোট নির্বাচিত হলে 13 তারিখ থেকে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এর আগে রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারণায় মাল্টিমিডিয়া গাড়ি ও বাস উদ্বোধন করেন তিনি। এদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক করেন জামায়াত আমির। এটা আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও। বৃহস্পতিবার 11 দলীয় জোট সমর্থিত ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনের সমর্থনে ঢাকার কারওয়ান বাজারে জনসভায় যোগ দেন তিনি। আমি তাদের স্বাগত কামনা করছি। এ সময় তিনি বলেন, ক্ষমতায় আসলে বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে জামায়াত। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। এর আগে রাজধানীর মিরপুরে নির্বাচনের প্রচারণায় মাল্টিমিডিয়া গাড়ি ও বাস উদ্বোধন করেন জামায়াত প্রধান। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা ওটা আর চাই না। ওটার আমরা চাই পরিবর্তন। আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা বৈষম্যহীন একটা সমাজ। এদিকে সকালে জামায়াতে ইসলামীর আমিরের বসুন্ধরা কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেরপুরের ঘটনা নির্বাচনের উৎসবের আমেজ ম্লান করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনেই কথা বলেন তিনি। ঘটনা তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রশাসনের একপাক্ষিক আচরণেও তীব্র নিন্দা জানান এহসানুল মাহবুব জুবাইর। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিটি অভিযোগের প্রমাণ চান ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সাথে উঠান বৈঠকে এই কথা বলেন তিনি। পরে কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন। বলেন, একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে, যে ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফলাফল পেতে কেন এত দেরি হবে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যদি প্রয়োজন হয় পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার
আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা ওখানে অবস্থান নেব, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। শেরপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। শেরপুরের মতো ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মাহদি আমিন জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান পডকাস্ট অনুষ্ঠান আজ সন্ধ্যা 7টায় বিএনপির সব অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে, যার মাধ্যমে দেশ গড়ার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের মতামত শুনবেন তিনি। শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এইসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সমাবেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। আগামী নির্বাচনে জয়ী হতে পারলে ঢাকা 13 আসনের মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মামুনুল হক। সকালে রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদের আলোকে দেশ গড়তে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগও করেন তিনি। কোন ব্যক্তি, দল অথবা জোটের ক্ষমতায়ন নয়, বরং প্রকৃত অর্থে বাংলাদেশের আপামর জনসাধারণকে তাদের ন্যায্য অধিকার, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই জোটের যাত্রা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনী সংকটের একমাত্র বাস্তবসম্মত টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, শিবিরে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান কোনো সমাধান হতে পারে না। প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি। বৈঠকে UNHCR এর প্রতিনিধি কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিলের নাটকীয় হ্রাসের বিষয়টি তুলে ধরেন এবং শিবিরগুলোতে আত্মনির্ভরশীলতা ও জীবিকা ভিত্তিক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। জনগণের বিশ্বাসের খেয়ানত কখনো করেননি, করবেন না। রাজনীতিকে ব্যবহার করে কখনো অর্থ উপার্জন করেননি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁ সদর উপজেলার শালন্দর ইউনিয়নে একটি পথসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, নির্বাচনের সততা প্রায় পালিয়ে গেছে, তারপরেও সততাকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করেন। কাজ সৃষ্টি হয় এইরকম কাজ করতে চাই, অর্থাৎ এলাকাতে শিল্প প্রতিষ্ঠান করতে চাই, কৃষিভিত্তিক শিল্প করতে চাই, যাতে করে আমাদের এখানে এই ছেলেমেয়েরা কাজ কাম পায়, চাকরি বাকরি পায়। আমরা এই এলাকার মানুষ বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকার মধ্যে একটা মানুষ এলাকা। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমি এই জিনিসটার উপরে সবচেয়ে গুরুত্ব দেব। ইনশাআল্লাহ এই বিদেশ এখানে আমি ইনশাআল্লাহ আমরা কলকারখানা তৈরি করবো। আগামী রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় নির্বাচনের সংবাদ সংগ্রহ, কভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। জানান, গণমাধ্যম কর্মীদের সাথে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের জন্য কার্ড ও স্টিকার আবেদনের জন্য একটি অ্যাপ চালু করেছে, যা ইউজার ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা হচ্ছে, ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হবে। আমাদের সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনা ছাড়া কোনো একটি অনলাইন অ্যাপ চালু করেছেন এবং এই অ্যাপটি আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। সেই কারণে আমরা নির্বাচন কমিশনকে যে সমস্যাগুলো হচ্ছে
এবং আমাদের সামনে যে সমস্যাগুলো হবে সবগুলো বিষয় আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা রোববার পর্যন্ত দেখব, এরপরে যদি তারা এটি সমাধান না করেন তাহলে আমরা আগামী রোববার আরেকটি মিটিং করে আপনাদের কাছে আমরা অবহিত করব যে সর্বশেষ কী অবস্থা। আমরা আশা করি রোববারের মধ্যে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। ঢাকা 11 আসনে কে করবেন বাজিমাত? এলাকার পরীক্ষিত নেতা বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম নাকি হেভি ওয়েট প্রার্থী এনসিপি প্রধান নাহিদ ইসলাম? 11 দলীয় নির্বাচনে ঐক্যের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির স্থানীয় কার্যালয়ে বসে ভোটের লড়াইয়ে গণতন্ত্রের বার্তা দিলেন নাহিদ ইসলাম। আর বিএনপি প্রার্থী কাইয়ুম বললেন, দীর্ঘদিন জনগণের পাশে থাকাই তার শক্তি। ভোটাররাও চান যেই জিতুক, জয় তো হবে গণতন্ত্রের। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। ঢাকা 8 আসনের একদম বিপরীত চিত্র ঢাকা 11। এখানে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর বিএনপি প্রার্থী দীর্ঘদিনের কাউন্সিলর এম এ কাইয়ুম। এখানে শাপলাকলির পক্ষে ভোট চাইছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। সবাইকে চমকে দিয়ে স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণে বসেন তাদের কার্যালয়ে, করেন কুশল বিনিময়। প্রচারণার মাঝে বিপক্ষ দলের আমন্ত্রণে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে প্রবেশের কারণ জানতে চাইলে নাহিদ বলেন, কাদা ছোড়াছড়ির রাজনীতি আর নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিপক্ষ নয়। রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, বিরোধিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু এটাকে যাতে আমরা শত্রুতার পর্যায়ে না নিয়ে যাই, যেটা আমাদের আগের আমলে আমরা দেখেছি। আওয়ামী লীগ বিএনপি কখনো এক টেবিলে বসতে আমরা দেখিনি। তো এইটা আমরা এই সংস্কৃতি থেকে আমাদের বের হবে। নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, সেখানে বিরোধিতা থাকবে, কিন্তু আবার একটা টেবিলে এক জায়গায় এসে বসার একটা ঐক্যের জায়গাও থাকবে ন্যূনতম। এটাই আসলে জনগণও দেখতে চায়। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে ঢাকা 11 আসন। আর এই আসনের আরেক হেভিওয়েট প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম এর আগেও নির্বাচনে অংশ নিয়ে ছিলেন মানুষের পাশে, তাই এখানকার সমস্যা সবই তার জানা। পরীক্ষিত এই প্রার্থী এবারের নির্বাচনে পাশ করবেন এমনটি প্রত্যাশা। যতবার বিএনপিকে ভোট দিয়েছে ততবার তাদের উন্নয়ন হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে তাদের পরীক্ষিত পরিচিত সন্তানের মতো। এই ঢাকা 11 আসনে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে। আমার বিজয়ের ব্যাপারে আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত। চমক নয়, এলাকার সমস্যা সমাধানে যে কাজ করবে তার উপর ভরসা রাখতে চান ভোটাররা। অনেকে আবারও মেলাচ্ছে জোট আর ভোটের সমীকরণ। আমরা গ্যাসে রান্না করতে পারি না, তারপরে কারেন্টেরও সমস্যা। ওই ভোটের সময় ঠিকই আশা দেয়, যত সমস্যা আছে সব সমাধান করতে পারে। আমরা এমন প্রার্থী চাই, আমগো এলাকার দিকে ভালো কাজ করে, এর মতো প্রার্থী আমগো দরকার। নির্বাচন কমিশনের তথ্য মতে আসনটিতে মোট ভোটার 4,39,078 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,22,877 এবং নারী 2,16,198 জন। এই আসনে আছেন 3 জন তৃতীয় লিঙ্গের ভোটারও। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে, গরমের সময় গিয়েছিলাম মা বোন দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে হচ্ছে হাঁস ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ একটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনী কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনতে তুমি একটু দল করবি, আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, তাদের কথা শুনতে হবে। এখন যেহেতু নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় একদল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যেই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ
রাজশাহী নিয়ে কথা বলে তখনই দুর্বলতার বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে উঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললে কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দুর্দান্ত বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে উঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যেই খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন। ঠিক ঠিক। এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরো এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব। শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের, উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ, পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক, প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম, রাজশাহীর কথা বললেই
একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার, এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা, শুধু ওই কয়টাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের বোনদেরকে ট্রেনিং দেব, এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্যই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে, তারা সংসারের চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা তারা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই, এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব, সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি, এবং ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। প্রিয় ভাই বোনেরা, যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে
দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেগুলো পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো। এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে। কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা? হ্যাঁ, মনে হলে ধাক্কা খেলেন একটু আপনারা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলবে, আপাতত চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। কেন এই কাজগুলো করছে, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি, তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়, তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ
শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যেই কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাবো। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা যে মৌকুফ করব আমরা, সেটা করা সম্ভব হবে? ওটা করা সম্ভব হবে না। সেজন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। কাজে আজ দেশ গড়ার সময় আছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখব ভোটার, আমরা দেখব মানুষ, আমরা দেখব সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 13 তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে। আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ, এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি, শহীদ জিয়া দেশ গড়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়েছেন, এখন আমাদের সকলের পালা দেশ গড়ার। কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান, সামনে 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 না সামনে আসেন। সব এই পাশে নাকি প্রার্থীরা সব এই পাশে দাঁড়ান, দাঁড়া যান, একজনের পর একজন দাঁড়া যান, ধাক্কাধাক্কি করার দরকার নেই তো, একজনের পর একজন দাঁড়া যান, কিউতে দাঁড়া যান, একজন সিনিয়র মানুষ আপনারা ধাক্কাধাক্কি করছেন কেন? শুধু ওই পাশে দাঁড়া যান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের
এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে রাখা। ঠিক আছে? চলবে ইনশাল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, ধরলে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের। বসেন আপনারা, ধন্যবাদ। বসুন। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।